আর তৃতীয় যেটা খুবই ইম্পর্টেন্ট দিক সেটা হচ্ছে যে জাপানের যে ম্যান পাওয়ারের যে মার্কেট, সেটা আমরা মনে করছি যে এই সফরের পরে এটা নতুন দুয়ার আমাদের জন্য খুলল। এটার জন্য কিছু এগ্রিমেন্ট হয়েছে এবং আমরা আশা করছি, এবং জাপানিজ কোম্পানিগুলো যারা আমাদের সাথে সেই একটা এই সংক্রান্ত একটা সেমিনার হয়েছে, সেখানে জাপানিজ কোম্পানিগুলো জানিয়েছে যে তারা আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লক্ষ লোক নিতে চায়। এটা ওরা এক্সপ্রেস করেছে। আমাদের এখন এই চ্যালেঞ্জটা আসলে আমরা তাদেরকে পাঠাতে পারবো কিনা, এবং সেই লক্ষ্যে প্রফেসর ইউনূস অলরেডি একটা টাস্ক ফোর্স গঠন করেছেন। একটা সমন্বিত উদ্যোগ আমরা নিলে 1 লক্ষ কেন, হয়তো আমরা এর চেয়ে বেশিও পাঠাতে পারবো। এরকম একটা কাজ নেপাল করেছে। নেপাল করার ফলে এখন 1.5 লক্ষ নেপালি জাপানে আছে। সেখানে বাংলাদেশে ওই জাপানে আছে ম্যাক্সিমাম, কেউ বলেন 32,000, কেউ বলেন ম্যাক্সিমাম 40,000। এর বেশি জাপানে বাংলাদেশি কোনো ওয়ার্কার বা বাংলাদেশি যারা ওইখানে পড়ালেখা করছেন, এদের সংখ্যা 40,000-এর উপরে হবে না। অলরেডি আমাদের কিছু কাজ করার কারণে এই বছরের প্রথম সেমিস্টারে 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানে পড়ালেখা করতে। এটা রেকর্ড নাম্বার, এবং এটার মূল কারণ ছিল যে তারা আগে যারা 3,000 বাংলাদেশি গিয়েছেন জাপানের ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ের জন্য, এবং এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিংয়ে আগে যেটা হতো যে কিছু ব্যাংকিং সমস্যা হতো এবং এটার কিছু ভিসাগত জটিলতা হতো, সেগুলোকে আমরা রিজলভ করেছি, এবং রিজলভ করার কারণে এই রেকর্ড পরিমাণ 1 সেমিস্টারে 3,000 বাংলাদেশি গিয়েছেন সেখানে পড়তে। এবং আমরা আশা করছি আগামী আরও 2-3টা যে সেমিস্টার আছে, সেখানে আরও অধিক সংখ্যক বাংলাদেশি যাবেন। এবং এটা বাংলাদেশি যে অ্যাম্বাসেডর উনি বলেছেন এটা অ্যাটলিস্ট 10,000 হবে। বাট আমাদের ইচ্ছা এই আগামী 5 বছর 1 লক্ষ বাংলাদেশিকে পাঠানো, এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। ওই সংক্রান্ত যে সেমিনারে প্রফেসর ইউনূস বক্তব্য রেখেছেন, আমরা আপনাদের সেই বক্তব্যটা শেয়ার করেছি, এবং ওইখানে ইভেন অন্যান্য যারা বড় যারা রিক্রুটমেন্ট করে তাদের সাথে উনি আলাপও করেছেন, 1-to-1 আলাপ করেছেন। এবং আমরা আশা করছি যে জাপানে বাংলাদেশের যে আগে যে ইমেজ ক্রাইসিস ছিল সেটা থাকবে না, প্রচুর বাংলাদেশি যেতে পারবে। এবং সত্যিকার অর্থে আমরা এমন সময় জাপানে এটা নিয়ে মুভ করছি যে এই সময় জাপানে যেগুলো ট্র্যাডিশনাল সোর্স থেকে জাপান তাদের শ্রমিকদেরকে নিতেন, সেই জায়গার থেকে জাপানে লোক কম যাচ্ছে। যেমন ইন্দোনেশিয়ার ইকোনমি বুম হওয়ার কারণে ওদের ইন্দোনেশিয়ার থেকে কম লোক যাচ্ছেন জাপানে। সিমিলারলি ভিয়েতনামেরও একই অবস্থা। আর মায়ানমার থেকেও অনেকে যেতেন, কিন্তু মায়ানমারে এখন আপনারা জানেন একটা যুদ্ধাবস্থা, সেই জন্য যেতে পারছেন না। তো আমরা মনে করছি এটা বাংলাদেশের জন্য পারফেক্ট টাইম, এবং আগামীতে আমরা মনে করি যে প্রচুর সংখ্যক বাংলাদেশি যাবেন। এটা একটা বাংলাদেশের ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেস্টিনেশন হবে। এই ছিল এই ট্যুরের মূল আউটকাম। এছাড়া উনি জাইকা চিফের সাথে মিটিং করেছেন, কয়েকজন মিনিস্টারের সাথে কথা বলেছেন, জাপানিজ বিজনেসম্যানদের সাথে কথা বলেছেন। এটা ছিল খুবই একটা সফল ট্যুর। এবং এর বাইরে নিকে ফোরামে উনি কথা বলেছেন। নিকে ফোরামের বক্তৃতাটাও আমরা আপনাদের সবার সাথে শেয়ার করেছি। এবং ওইখানে নিকে ফোরামে আপনারা জানেন মাহাতির মোহাম্মদ এসছিলেন। মাহাতির মোহাম্মদের সাথে ওনার 1-to-1 একটা মিটিং হয়। এটা খুবই লাইভলি একটা, এবং ওরা আরও $4.2 মিলিয়ন আমাদেরকে দিচ্ছে বিভিন্ন স্কলারশিপে এবং হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টের জন্য। তো এবং জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে। এবং আমরা যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম, ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন। এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে, মানে মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন, সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো এটা আপনারা জানেন, এটার এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাক্কলন করা হয়েছে যে $29 বিলিয়ন লাগবে। তো $29 বিলিয়ন আমরা মনে করছি যে একটা বড় অংশ, মানে বড় সাপোর্ট আমরা জাপান থেকে পাবো।
এবং জাপান বলেছে যে তারা ইন্টারিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্টারিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে। আরও দুইটা মেজর এই ট্যুরের মেজর দিক ছিল হলো, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, জাপানিজ ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করা। আপনারা জানেন প্রফেসর ইউনূস বারবার বলছেন যে বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ওনার স্বপ্নটা বাংলাদেশকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ট্রান্সফর্ম করা। তো এই স্বপ্নর জন্য যেটা লাগবে, আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। অবশ্যই আমাদের সাথে জাপানের যে বায়োল্যাটারাল যে রিলেশনশিপ সেটা আরও গভীরতর, সেটা আরও স্ট্রঙ্গার হলো এবং এর ফলে আপনারা দেখেছেন যে জাপান যে বায়োল্যাটারাল টক্সের পরে যে আমরা যে 6টা MOU সাইন হয়েছে তার মধ্যে কয়েকটা ছিল খুবই অন্যতম। একটা হচ্ছে যে তারা আমাদেরকে ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা $418 মিলিয়ন আমাদেরকে দিবে আশা জানিয়েছে। এটার এই সংক্রান্ত নোট এক্সচেঞ্জ হয়েছে। তারপরে জয়দেবপুর ঈশ্বরদী ডুয়াল গেজ লাইনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশের রাজধানীর সাথে আমাদের পশ্চিমাঞ্চলের সাথে, পশ্চিম এবং উত্তরের সাথে একটা মানে নিবিড় কমিউনিকেশনের যোগাযোগের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। সেটাকে ডুয়াল গেজ ডাবল ট্র্যাক করা হচ্ছে এবং সেটার জন্য জাপান জানিয়েছে যে তারা আমাদেরকে 92 বিলিয়ন ইয়েন, যেটা সমমূল্য হচ্ছে $641 মিলিয়ন দিবে। জাপানিজরা জানেন পুরো পৃথিবীতে তারা এখন ইনভেস্ট করছে। তারা আগে যেটা ছিল, তারা নতুন একটা পলিসি নিয়েছে, সেটা হচ্ছে চায়না +1। আগে ওদের অনেক ইনভেস্টমেন্ট চায়নামুখী ছিল, এখন চায়নার বাইরে যেয়েও অন্যান্য দেশে তারা ইনভেস্ট করছে। তো আমাদের চিফ অ্যাডভাইজার জাপানের যে মেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেট্রোর চিফের সাথে মিটিং করেছেন এবং প্রথমে ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিটোমো, মারুবিনি, জেরা, এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিংয়ে মিটিং করেছেন। পরে একটা বড় একটা মিটিং করেছেন, সেখানে সব ইনভেস্টররাই ছিলেন, পুরো হাউসটা প্যাক ছিল। সেখানে উনি আহ্বান করেছেন জাপানিজদেরকে যে ইনভেস্ট করার জন্য এবং উনি খুবই, আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি। আপনারা যেমন আমাদের চায়না ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসছে। আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিজ ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য।